নমস্কার। সমাজতত্ত্বের একমাত্র বাংলা ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত। আজকে আমাদের টপিক হলো কার্ল মার্কস। প্রথমেই বলে রাখি, ভয় পাওয়ার কিছু নেই, কারণ অনেকেরই ধারণা থাকে যে কার্ল মার্কস খুব শক্ত, কার্ল মার্কস বোঝা একদিনে সম্ভব নয়। সেখানে এই এই একটা ভিডিওতে কার্ল মার্কস পুরোটা বুঝে নেওয়া কিভাবে সম্ভব। বলে রাখি যে হ্যাঁ, সব কথাই সত্যি যে কার্ল মার্কস একদিনে বুঝে নেওয়া সম্ভব নয়, কার্ল মার্কস শক্ত, সবই ঠিক। কিন্তু বিসিএস এর সিলেবাসে যে ধরনের প্রশ্ন আসে, আর বিসিএস এ যেরকম জ্ঞান আমাদের দেখতে চায়, তার জন্য আমাদের কার্ল মার্কসের উপর পিএইচডি করার কোনো দরকার নেই। তার যে বেসিক থিঙ্কিং গুলো, সেইগুলো যদি আমরা বুঝে যাই তাহলেই যথেষ্ট। তাই আজকে আমরা এই একটা ভিডিওর মাধ্যমেই বিসিএস এ কার্ল মার্কসের উপর যে যে প্রশ্ন এসেছে, আসতে পারে, তার প্রত্যেকটা টপিক নিয়ে আলোচনা করব। যদি দেখি যে গত 10 বছরের মধ্যে কি কি প্রশ্ন এসেছে, তাহলে আমরা দেখতে পারবো যে প্রশ্নের ধরন মোটামুটি একই হয়। হয় জিজ্ঞাসা করে কার্ল মার্কস বর্তমান ভারতের সমাজে কতটা রেলেভেন্স, অথবা কার্ল মার্কসকে সোশিওলজিস্ট কেন বলা উচিত, অর্থাৎ তার থিওরিগুলোর সামাজিক দিক জিজ্ঞাসা করছে, অথবা নির্দিষ্ট টপিকের ওপর প্রশ্ন, ঐতিহাসিক বস্তুবাদ, শ্রেণী সংগ্রাম ইত্যাদি। এক্ষেত্রে বলে রাখি, কার্ল মার্কসের রিলিজিয়ানটাকে আমি এই ভিডিওতে রাখিনি, কারণ যখন আমরা ডুরখেইম পড়ব সেই সময় আমরা কার্ল মার্কসের রিলিজিয়ানের পোর্শনটা কমপ্লিট করব ডুরখেইম ওয়েবারের সাথে। সেই কারণে একমাত্র রিলিজিয়ানের প্রশ্ন এখানে রাখিনি, বাদ বাকি সমস্ত কিছুই এখানে আছে। আচ্ছা, তাহলে আমাদের কাজ কি হচ্ছে? এক, বাংলা আমি নাম বলেছিলাম শান্তনু ঘোষের বইয়ের, যেখানে সমাজতাত্ত্বিক চিন্তাধারার মধ্যে কার্ল মার্কসকে তোমরা পাবে। সেখান থেকে তোমরা বাংলায় কার্ল মার্কস পড়ছো। আর এই ভিডিওটিতে কার্ল মার্কসের যাবতীয় যা টপিক আছে সেই প্রত্যেকটা কনসেপ্ট আমি ক্লিয়ার করে দিচ্ছি। আশা করি তাতেই কাজ হয়ে যাবে। যদি তাতেও সমস্যা হয়, তোমরা কমেন্ট বক্সে জানাতে পারো যে কি কি সমস্যা হচ্ছে কার্ল মার্কসকে নিয়ে। এগোনো যাক। প্রথমেই আমাদের বুঝে নিতে হবে যে কার্ল মার্কসের কনসেপ্ট আর টার্মসগুলো, সাধারণত যেই কনসেপ্টগুলো কার্ল মার্কস থেকে আসে বা আসতে পারে বা এখনো আসেনি, সেগুলো হচ্ছে সাধারণত কিন্তু এইগুলো। যেমন হিস্টোরিক্যাল ম্যাটেরিয়ালিজম, ডিরেক্ট কোশ্চেন এসে গেছে। সোশ্যাল চেঞ্জ, ডিরেক্ট কোশ্চেন এসে গেছে। ক্লাস স্ট্রাগল বা ক্লাস কনফ্লিক্ট, ডিরেক্ট কোশ্চেন এসে গেছে। রিলিজিয়নেরও ডিরেক্ট কোশ্চেন এসে গেছে। যা ডিরেক্ট কোশ্চেন এখনো আসেনি তা হলো এলিয়েনেশন, ডায়ালেকটিক্যাল ম্যাটেরিয়ালিজম বা মোডস অফ প্রোডাকশন। এক্ষেত্রে একটা মজার কথা বলে রাখি, আসলে সবই ইন্টার রিলেটেড। শুধুমাত্র রিলিজিয়নটুকু পার্শিয়ালি বাদ দিলে বাদবাকি প্রত্যেকটা কনসেপ্ট একে অপরের সাথে ইন্টার রিলেটেড। কেউ পারবে না এলিয়েনেশন ছাড়া মোডস অফ প্রোডাকশন বুঝতে বা মোডস অফ প্রোডাকশন ছাড়া ডায়ালেকটিক্যাল ম্যাটেরিয়ালিজম বুঝতে। সবটাই ইন্টার রিলেটেড, ইন্টার কানেক্টেড। এটা আমাদের মাথায় রেখে চলতে হবে। তার মানে আমরা কার্ল মার্কসের একটা পুরো ফ্রেম রচনা করব, যেই ফ্রেমটা আমরা বুঝে নিলেই কার্ল মার্কসের সমস্ত উত্তর লিখে দিয়ে আসতে পারবো। টার্মিনোলজিগুলো এখন ঢুকছি না, তার কারণ ভিডিওতে টার্মিনোলজি নিয়েই পুরোপুরি আলোচনা হবে। কারণ কার্ল মার্কসের টার্মগুলো যদি আমরা বুঝে নিতে পারি যে কোন জিনিসটা কিসের রেসপেক্টে উনি বলছেন, তাহলেই আমাদের কার্ল মার্কসটা বোঝা হয়ে যাবে। আমরা ছোট করে শুরু করি, এমন ভাবে শুরু করছি যেন আমরা কেউ কিছুই জানি না কার্ল মার্কসের বিষয়ে। প্রোডাকশন। প্রোডাকশন মানে কি? বলছে যে কোনো জিনিসকে তৈরি করা। মেকিং থিংস মানে বলছে যে ট্রান্সফরমেশন, ট্রান্সফর্মিং নেচার থ্রু লেবার। তার মানে প্রকৃতস্থ কোনো যে সমস্ত রিসোর্সগুলো রয়েছে সেগুলোকে মানুষ যেভাবে নিজের শ্রম দিয়ে, অর্থাৎ প্রকৃতস্থ র ম্যাটেরিয়ালগুলোকে বা রিসোর্সগুলোকে মানুষ শ্রম দিয়ে কোনো একটা বস্তুতে, কনজিউমেবল ফুডসে পরিণত করছে, সেই পদ্ধতিটাকে বলছে প্রোডাকশন, সেটাকে বলছে মেকিং থিংস। দেখো, ট্রান্সফর্মিং নেচার আমরা কি করি? আমরা বিভিন্ন যন্ত্রপাতি ও হাতিয়ার দিয়ে এই পরিবেশের র ম্যাটেরিয়ালগুলোকে আমাদের ব্যবহারযোগ্য গুডসে পরিণত করি। ইউজেবল গুডস মানে কি বোঝায়? খাদ্য, বস্ত্র, বাসস্থান। আমরা সেগুলো কনজিউম করি,
তাহলে সোজা ভাষায় ইকোনমিক্সের কিছু বেসিক জিনিস আমরা শিখলাম, যে প্রোডাকশনটা কাকে বলছে, প্রোডাকশন কি করি, কিভাবে করি, কেন করি, এবং সেটাকে কেন করছি আমরা, কনজিউম করার জন্য, ব্যাস। এইবার আমরা আস্তে করে ঢুকি। এইখানে আমি একটা ত্রিভুজ এঁকেছি, যেখানে একটা সিম্পল কথা বলতে চেয়েছি। সেটা হচ্ছে আমাদের পুরো যে সমাজ রয়েছে অ্যাকর্ডিং টু মার্কস, সেখানে তিনি বেস বা ভিত্তি বলে যেটিকে বারবার মেনশন করেছেন, সেটি হলো ইকোনমি। উল্টো দিকে তিনি বলছেন যে এই ভিত্তির ওপর যে উপরিসৌধটি দাঁড়িয়ে আছে বা সুপারস্ট্রাকচারটি দাঁড়িয়ে আছে, সেখানে থাকে সমস্ত রাজনৈতিক, সামাজিক, ধর্মীয়, আদর্শগত, মূল্যবোধগত, সংস্কৃতিগত, কলাগত বিষয় এবং সাহিত্যগত। তাহলে এই ছবিটা দেখে, ছবিগুলো আমরা যদি মাথায় রাখি, তাহলে কার্ল মার্কস বোঝা আমাদের আরো সহজ হয়ে যাবে, যে বেস হচ্ছে ইকোনমি, তার উপরে সুপারস্ট্রাকচার হচ্ছে এই জিনিসগুলো। এখানে আরেকটা জিনিস লেখা রয়েছে, প্রোডাকশন ইজ এসেনশিয়াল ফর হিউম্যান এক্সিস্টেন্স। তাহলে আমরা এটুকু বুঝতে পারলাম যে মানুষকে বেঁচে থাকার জন্য প্রোডাকশন করতেই হবে। মানুষকে বেঁচে থাকার জন্য, যতদিন বেঁচে থাকবে, প্রকৃতস্থ র ম্যাটেরিয়াল গুলোকে টুলস আর লেবারের মাধ্যমে কনজিউমেবল ফুডসে রূপান্তর করতেই হবে। এইবার আমরা ঢুকেছি প্রথম ধাপে, যেখান থেকে মনে হতে পারে যে কার্ল মার্কসটা একটু শক্ত, আসলে তা নয়। এখানে আমরা একটা জিনিস মাথায় রাখবো, সেটা হচ্ছে মপ ইকুয়াল টু ফপ প্লাস রপ। মপ ইকুয়াল টু ফপ প্লাস রপ কি জিনিস? হঠাৎ করে একটা টার্মিনোলজি এলো, মোড অফ প্রোডাকশন। মোড মানে কি? আমরা জানি মোড মানে ধরন, আর প্রোডাকশন মানে উৎপাদন। তাহলে উৎপাদনের ধরন সেটাকে আবার উনি দুই ভাগে ভাগ করছেন, এক ফোর্সেস অফ প্রোডাকশন, আর দুই রিলেশনস অফ প্রোডাকশন। কি জিনিস, বিষয়টা ঠিক কি রকম? বিষয়টা হচ্ছে, আমরা যদি এই ফোর্সেস অফ প্রোডাকশন মানে কি বলতে চাইছে, আর রিলেশনস অফ প্রোডাকশন মানে কি বলতে চাইছে, মানে সম্পর্কের, উৎপাদনের সম্পর্ক এবং ফোর্সেস, এই দুটো জিনিসটা কি যদি বুঝে যাই, তাহলে আমরা মব বুঝে যাব। কি জিনিস এইখানেই ব্যক্ত করে দিয়েছে, বলছে যে ফোর্সেস অফ প্রোডাকশন মানে একটা প্রোডাকশন যেই ফোর্সের মাধ্যমে চলে। আমরা আগেই বলে রেখেছি, আমরা কার্ল মার্কস জানি না, আমরা নতুন শিখতে এসেছি, তো আমরা ভেঙে ভেঙে বুঝবো যে ফোর্সেস অফ প্রোডাকশন, ফোর্স মানে একটা উৎপাদন, প্রোডাকশন, সেই প্রোডাকশনের যে ফোর্স থাকে, কোন ফোর্স দ্বারা চলছে? বলছে যে মিনস অফ প্রোডাকশন। মিনস মানে তো জানি আমরা উপায়। তাহলে উৎপাদনের উপায়, হ্যাঁ, প্রোডাকশন তো উৎপাদনের উপায় দিয়েই চলবে। উপায়গুলো কি কি? উপায়ের জায়গায় লেখা রয়েছে জমি, পুঁজি, যন্ত্রপাতি এবং অন্যান্য মেশিনারিজ। আচ্ছা, তাহলে হ্যাঁ, এটা তো ঠিকই যে উৎপাদনের উপায়, যে এইগুলো ছাড়া উৎপাদন কোনোভাবেই করা যাবে না, ঠিক। আর তার সাথে কি লাগে? লেবার পাওয়ার। আচ্ছা, তাহলে একজন ক্যাপিটালিস্ট যদি একটা ইন্ডাস্ট্রি খুলে বসে থাকে, সেখানে যদি লেবার না থাকে, তার ইন্ডাস্ট্রি বন্ধ হয়ে যাবে। তাহলে ফোর্সেস অফ প্রোডাকশনের জন্য দুটোই চাই, মিনসও চাই, লেবার পাওয়ারও চাই। মিনস ছাড়া লেবার পাওয়ার, মানে লেবার পাওয়ার ছাড়া মিনস অফ প্রোডাকশন অচল। আবার লেবাররা নিজেদের লেবার দেবে মিনস অফ প্রোডাকশনে, প্রোডাক্ট প্রডিউস, উৎপাদন মানে উৎপন্ন করার জন্য, বস্তু উৎপাদন করার জন্য, তবেই তারা যে টাকা পাবে সেটা দিয়ে তাদের সংসার চলবে। সিম্পল। এখানে লেখা রয়েছে রিলেশনস অফ প্রোডাকশন। রিলেশনস মানে কি? আমরা জানি সম্পর্ক, উৎপাদনের সম্পর্ক। আচ্ছা, এটা বোঝা গেল যে কি কি ফোর্স লাগছে। এক, মেশিনারিজ লাগছে, মানে এই যন্ত্রপাতি, ল্যান্ড, ক্যাপিটাল, আর এখানে লাগছে হচ্ছে লেবার। ওকে, সম্পর্কটা কি? উৎপাদনের সম্পর্ক। বলছে যে কোনো নির্দিষ্ট সমাজে কতগুলো সমাজ আছে? কার্ল মার্কস বললেন যে সমাজ আছে চার ধরনের। চার ধরন না পাঁচ ধরন, সেগুলোতে আমরা পরে আসবো। আপাতত আমাদের বুঝতে হবে যে মোড অফ প্রোডাকশন মানে সমাজকে, মোড মানে কি ফার্স্টেই বললাম ধরন, যে যতগুলো সমাজ এসেছে কার্ল মার্কসের ধারণা অনুযায়ী, প্রত্যেকটা সমাজে উৎপাদনের ওপর ভিত্তি করে তিনি যে ভাগ করেছেন, সেটাকে আমরা বলছি মোড অফ প্রোডাকশন। তার মানে কোন একটা নির্দিষ্ট সমাজ, সেই সমাজে তো মানুষ উৎপাদন করত, উৎপাদনের ধরনটা কেমন ছিল? ওই যে ধরন বললাম, মানে মোড অফ প্রোডাকশন।
এবং ধরন কিরকম ছিল তার উপর ভিত্তি করেই সম্পর্ক তৈরি হতো। অর্থাৎ রিলেশনস অফ প্রোডাকশন মানে ডিপেন্ড করছে যে ওটা কোন মোড অফ প্রোডাকশন, আর সেই মোড অফ প্রোডাকশনে কার সাথে কার কিরকম সম্পর্ক তৈরি হতো। এটা যদি আমরা বুঝে নিই তাহলে আমরা মপ ইকুয়াল টু ফপ প্লাস রপটা আমাদের বোঝা হয়ে যাবে। তাহলে আগে আমাদের বুঝতে হবে যে কত ধরনের সমাজ ছিল। অ্যাকর্ডিং টু কার্ল মার্কস প্রথম যে সমাজটা ছিল সেটার নাম ছিল হচ্ছে প্রিমিটিভ কমিউনিজম। কেন প্রিমিটিভ কমিউনিজম বলে? কারণ তিনি লক্ষ্য করেছিলেন যে সেই সমাজে কোনো ক্লাস ছিল না, স্ট্র্যাটিফিকেশন ছিল না, উঁচু নিচু ভেদ ছিল না। এখানে আমি দেওয়া রয়েছে যে প্রিমিটিভ সোসাইটি মানে নো ক্লাসেস, ভেরি লো ডিভিশন অফ লেবার, অল ওয়ার্ক টুগেদার ফর কমন গুড। একসাথে আমরা মিলে কাজ করছি, এটি হলো আমাদের প্রিমিটিভ কমিউনিজম। প্রিমিটিভ কেন? কারণ প্রাচীন। কমিউনিজম কেন? কারণ সবাই সমান। সাম্যবাদের কথা, সাম্যবাদটা আমরা নানাভাবে এদিক ওদিক থেকে শুনেছি, সেই প্রসঙ্গে যাচ্ছি না, কিন্তু আমরা এখানে জানলাম যে উনি প্রিমিটিভ কমিউনিজমের কথা বলেছিলেন, মানে যে সমাজে সব মানুষ সমান ছিল, কোনো ক্লাস ছিল না, একসাথে কাজ করতো, ডিভিশন অফ লেবার কম ছিল, স্পেশালাইজেশন কম ছিল। ওকে, তারপরেই যে সমাজটা এলো সেটা বলছে অ্যানশিয়েন্ট মোড অফ প্রোডাকশন। অ্যানশিয়েন্ট মোড অফ প্রোডাকশন বা স্লেভ সোসাইটি বলতে পারি, যেইখানে এইখানে দেখো লেখা রয়েছে, যেইখানে কোথায় দেখা গেছিল, গ্রিস আর রোমে দুই ধরনের মানুষ দেখা যেত। তাছাড়া কি আর কোনো মানুষ ছিল না? ছিল, কিন্তু আমরা অপ্রেসার অপ্রেসডকেই সবসময় ধরবো। যে অ্যারিস্টোক্রেটসরা ছিল এবং স্লেভরা ছিল, অনেক সময় এটাকে মাস্টারও বলা হয়, এক এক জায়গায় এক এক রকম টার্ম ব্যবহার করা হয়। স্লেভস ডু মোস্ট অফ ওয়ার্ক। আরো কিছু কথা যোগ করি, দাস মানে দাস ব্যবস্থা, এটা হচ্ছে পাতি সেই দাস ব্যবস্থা, যেই দাস ব্যবস্থায় মানুষের কোনো অধিকার ছিল না, তাদেরকে গৃহপালিত পশুর মতো রাখা হতো, তাদের উপর নানাভাবে অত্যাচার করা হতো। এইটা ছিল সেই দাস সমাজের মোড অফ প্রোডাকশন। তাহলে এবার একটা প্রশ্ন করা যাক, তাহলে এটা যদি হয় মোড অফ প্রোডাকশন, তাহলে এখানে আমাদের সম্পর্কটা কিরকম ছিল? এই যে দেখো লেখা রয়েছে, স্লেভ ওনিং সোসাইটিতে মাস্টার আর স্লেভ সম্পর্ক হতো কি? উৎপাদনকে কেন্দ্র করে, যে একদিকে থাকবে মাস্টার, একদিকে থাকবে স্লেভ। ওকে, পরের সমাজটা বলছে ফিউডাল মোড অফ প্রোডাকশন। ফিউডাল সোসাইটি আমরা পড়েছি ভারতের রেসপেক্টে, সামন্ত প্রথা। সামন্ত প্রথা নাম শুনলেই মনে আসে সামন্ত প্রভু, লর্ড, সার্ফ। হ্যাঁ ঠিক সেই জিনিসটাই এখানে দেখো পিরামিডের মাধ্যমে বোঝানো রয়েছে। এখানে টার্মিনোলজিক্যাল কিছু আলাদা আছে, যেমন এখানে রয়েছে কিং, কোথাও রয়েছে লর্ড, কোথাও রয়েছে নোভেলটি, আবার এখানে রয়েছে পিজেন্টস, কোথাও রয়েছে কমনার্স, কোথাও রয়েছে সার্ফ। তো টার্ম আলাদা হতে পারে কিন্তু বিষয়টা সেই একই, যে একটা স্ট্র্যাটিফিকেশন সিস্টেম, যে স্ট্র্যাটিফিকেশনের সিস্টেমের ওপরে কিছু সুবিধাভোগী মানুষ আর নিচে অপ্রেসড মানুষ, যারা খেটে খায়, যারা শোষিত। এইখানে ইকোনমিক বেস বলে দেখো পরিষ্কার বলে দিয়েছি যে ফোর্সেস অফ প্রোডাকশন মানে এগ্রিকালচারাল প্রোডাকশন। এই যে তাহলে আমরা ফিরে আসি একটু এখানে, যে ফোর্সেস অফ প্রোডাকশন মানে বলছে এগ্রিকালচার, এগ্রিকালচার মানে ল্যান্ড। তাহলে এখানে আমাকে বলে দিয়েছে যে ফোর্সেস অফ প্রোডাকশন, যে অ্যানশিয়েন্ট সোসাইটিতে ফপ ইকুয়াল টু এগ্রিকালচারাল মোড অফ প্রোডাকশন। তাহলে রপ কি হবে? এটাও এখানে দেওয়া রয়েছে, লর্ড অ্যান্ড সার্ফ। আমরা ওখানে দেখবো হয়তো যে এরকম মাস্টার অ্যান্ড সার্ফ বলে দেওয়া বা কিং অ্যান্ড পিজেন্ট বলে দেওয়া। রিলেশনস অফ প্রোডাকশন দেওয়া রয়েছে ল্যান্ডলর্ডস অ্যান্ড পেজেন্টস। ঠিক আছে, তাহলে আমাদের ক্লিয়ার যে তাহলে ঠিক আছে, স্লেভ সোসাইটি ছিল একদম ফার্স্টে, তো ছিল প্রমিটিভ কমিউনিজম, সেখানে ক্লাস লেস ছিল, সেই কারণে সেরকম সেখানে কোনো আমরা মপ ফপ রপ পাইনি। পরবর্তীটায় যখন এলো স্লেভ, সেখানে আমরা পেলাম, ফিউডালেও আমরা পেলাম। তাহলে আমাদের ওই মোড অফ প্রোডাকশন, ফোর্সেস অফ প্রোডাকশন, রিলেশনস অফ প্রোডাকশন ক্লিয়ার। ক্যাপিটালিস্ট মোড অফ প্রোডাকশন, এখানে কি ক্যাপিটালিজম মানে কি? ক্যাপিটালিজম মানে সবসময় আমরা যদি সহজ ভাষায় বুঝি, যে আমি সবচেয়ে কম টাকা ইনভেস্ট করে সবচেয়ে বেশি মুনাফা অর্জন করব। এই যে টেন্ডেন্সি, সেটাকে সাধারণত আমরা বলি পুঁজিবাদ। এবার এই বেশি টাকা আমি হস্তগত করব, বেশি টাকা মুনাফা করব, এর জন্য যা কিছু করতে হয় পুঁজিপতিরা সমস্ত কিছু করে। তার জন্য যদি তাকে লেবারারদের এক্সপ্লয়েট করতে হয়, সে নির্দ্বিধাই করে, বরং সে এক্সপ্লয়েট করে বলেই সে পুঁজিপতি। তাহলে এখানে ওয়েজ অফ থিঙ্কিং কি? ক্যাপিটালিস্ট ইডিওলজি। ঠিক আছে, এরা ধনতান্ত্রিক বা পুঁজিপতি মূল্যবোধ নিয়েই চলে।
ক্যাপিটালিস্ট অ্যালাউজ ইন্ডিভিজুয়াল ফ্রিডম, ডেমোক্রেসি, সোশ্যাল মোবিলিটি। পুঁজিবাদ সবসময় মানুষের স্বাধীনতা, গণতন্ত্র, সামাজিক সচলতাকে গুরুত্ব দেয়। কেন গুরুত্ব দেয় তার পেছনে অন্য রাজনীতি আছে, সেই দিকে আমরা যাচ্ছি না, বা পরবর্তীকালে যদি সময় হয় অন্য কোনো ভিডিও যাব, কিন্তু এটা গুরুত্ব দেয় এবং চেষ্টা করে সে লিবারালিজমের মাধ্যমে সে যে শোষণ করছে সেই বিষয়টাকে ঢেকে রাখা, যে কারোর সামনে আসতেও দেবে না যে আসলে যে সে শোষণ করছে সেই বিষয়টা। এখানে দেখো খুব সুন্দর দুটো ছবি দিয়েছে, বুদ্ধিতে শিকল দেওয়া, চোখ বন্ধ করে কাজ করে যাচ্ছে ইন্ডাস্ট্রিতে। খুব সুন্দর সুন্দর দুটো ছবি ক্যাপিটালিজমকে রিপ্রেজেন্ট করছে। তার মানে কি, ওই যে বললাম যে ঢেকে রাখার যে বিষয়টা, তুমি শোষিত হচ্ছে তুমি জানতেও পারবে না যে তুমি শোষিত, ঠিক সেই বিষয়টা। ক্যাপিটালিজমস ইকোনমিক বেস, এই যে আবার তার মানে আমরা পেয়ে গেছি ফোর্সেস অফ প্রোডাকশন চলে এসেছে, যে এখানে তাহলে ফোর্সেস অফ প্রোডাকশন কি হবে, ফিউডালে যদি থাকে ল্যান্ড, তাহলে ক্যাপিটালিজমে ক্যাপিটাল, টুলস, মেশিনারিজ, এখানে তাই বলেছে, তাহলে ক্যাপিটাল, টুলস, মেশিনারি দিয়ে কি তৈরি হচ্ছে, ইন্ডাস্ট্রি। দেখো তাই লেখা রয়েছে ফোর্সেস অফ প্রোডাকশনে, ঠিক। তাহলে রিলেশনস অফ প্রোডাকশন কি, ক্যাপিটালিস্টস অ্যান্ড প্রোলেতারিয়ান্স। নতুন ওয়ার্ড, প্রোলেতারিয়ান্স কি জিনিস, কিছুই না। এইদিকে যদি হয় ক্যাপিটালিস্ট, তাহলে তার উল্টো দিকে যারা অপ্রেসড তাদেরকে প্রোলেতারিয়ান্স বলছে। আর কি কি টার্মিনোলজি হয়, টার্মিনোলজির মধ্যে পড়ে, এক, ক্যাপিটালিস্টকে আমি বলতে পারি বুর্জুয়া, আমি ক্যাপিটালিস্টকে বলতে পারি হ্যাবস, HAV অ্যাপোস্ট্রোপিয়াস, তার মানে কি যাদের আছে তারা হ্যাবস। যারা হচ্ছে শোষণ করে তারা হচ্ছে বুর্জোয়া, শোষণ করে তার মানে সে অপ্রেসার। তাহলে অপ্রেসার, ক্যাপিটালিস্ট, বুর্জোয়া অ্যান্ড হ্যাবস, এটা একদিকে। উল্টো দিকে প্রোলেতারিয়েত, অর্থাৎ যারা অবদমিত তাদেরকে বলছে, অবদমিত তার মানে আমি বলতে পারি অপ্রেসড। আচ্ছা, এদিকে যদি হয় হ্যাবস, তাহলে এদিকে হ্যাভ নটস, যাদের কিছুই নেই। কিছুই নেই কথাটা ভুল, শুধু লেবার পাওয়ারটুকু আছে। তাহলে এদিকে হচ্ছে লেবার, ওয়েজ লেবার, এই কথাটা আমরা বলতে পারি। আচ্ছা, ওয়েজ লেবার মানে কি তাহলে, ওয়েজ লেবার মানে হচ্ছে যে দৈনন্দিন কাজের বেসিসে যে টাকা পায়, এটা একটা সুন্দর টার্ম আছে। হ্যাঁ, ডেলি, দিনমজুর, দিনমজুর, দিনমজুর আমরা যেটাকে বলি, ঠিক আছে, যে রোজ কাজ করছে, কাজে যাবে তবে টাকা পাবে, নইলে পাবে না। মনে করে দেখো পুরোনো সিনেমাগুলোতে সেই লোকেরা দাঁড়িয়ে থাকতো, দাঁড়িয়ে দাঁড়িয়ে টাকা নিচ্ছে, কলকারখানা থেকে বেরিয়ে বা কোনো একটা ওই খনি থেকে বেরিয়ে একজন মুনিম বসে সবাইকে 10 টাকা 10 টাকা করে দিচ্ছে। পুরোনো হিন্দি সিনেমায় আমরা দেখতে পারি, বা কুলি বইটা যদি তোমাদের মনে পড়ে বিখ্যাত, যে সেইখানে টাকা দিচ্ছে এক জায়গায় বসে। তার মানে কি, তারা হচ্ছে আসলে হ্যাভ নটস, তারা প্রোলেতারিয়েত, তারা ওয়েজ লেবারার, তারা অপ্রেসড। কারা অপ্রেস করছিল, ক্যাপিটালিস্টরা, যার ফলে একজন রিভল্ট করে, সেটা অন্য প্রসঙ্গ। এইখানে কমিউনিস্ট মোড অফ প্রোডাকশন, এইখানে আমরা আসছি না, আমি দিয়ে রেখেছি তোমাদের জাস্ট রিডিং দেওয়ার জন্য। তার কারণ কার্ল মার্কস ভেবেছিলেন যে কোনো একদিন এরকম একটা মোড অফ প্রোডাকশন আসবে যেটাকে আমরা কমিউনিজম বলবো। এখানে আমি ঢুকছি না, কারণ কার্ল মার্কসের সমস্ত দিকই কন্ট্রোভার্সিয়াল, তাই যে কোনো দিকে ঢোকার আগে খুব ভেবেচিন্তেই ঢুকতে হয়। যেহেতু এটা আমাদের সিলেবাসের মধ্যে পড়ে না, তোমরা ইচ্ছা করলে কেউ দিতে পারো, ইচ্ছা করলে দিতে পারো বলছি কারণ তাহলে এটা তোমাকে একটা অন্য সাইড দেবে, অন্য পার্সপেক্টিভ দেবে, সেই কারণে এটা ভবিষ্যতের জন্য তুলে রাখলাম। এবার আমরা আরো কিছু টার্মিনোলজি বুঝে নিই। বলে রাখি যে কার্ল মার্কস পড়তে পড়তে যদি মাথা হ্যাং করে যায়, একটা স্যারিডন খেয়ে নেবে, একটু জল খেয়ে নেবে, আবার বসে পড়বে, কারণ কার্ল মার্কস জিনিসটা কিন্তু বেশ ইন্টারেস্টিং। মাথা হ্যাং হয়ে যেতে পারে বা বুঝতে অসুবিধা হতে পারে, সেটা আলাদা বিষয়। তাহলে আবার শুরু করা যাক কিছু টার্মিনোলজি যেগুলোর সাথে অলরেডি পরিচিত হয়েছি বা একটু পরিচিত হওয়ার চেষ্টা করি। এক, ক্যাপিটালিজম। ক্যাপিটালিজম আমরা অলরেডি পড়ে ফেলেছি, যে এমন একটা ইজ এ মোড অফ প্রোডাকশন, এটা একটা মোড অফ প্রোডাকশন জানি, বেসড অন প্রাইভেট ওনারশিপ, ব্যক্তিগত মালিকানার উপর তৈরি হয়, ঠিক আছে। তার মানে ওই ব্যক্তিগত মালিকানা, তাহলে যারা ওই ল্যান্ড, রিসোর্সেস, মেশিনারি, টুলস, সায়েন্স, টেকনোলজির ওপর নিজস্ব ব্যক্তিগত মালিকানা কায়েম করে রাখবে, তাদের আমি তাহলে কি বলবো, ক্যাপিটালিস্ট। আর সেই সমাজকে আমি কি বলবো, ক্যাপিটালিজম। এখানে দেখো লেখা রয়েছে ক্যাপিটালিস্ট প্রডিউস কমোডিটিস ফর দ্য এক্সচেঞ্জ মার্কেট, যে বাজারের জন্য সে কমোডিটি তৈরি করে, দ্রব্য বা পণ্য তৈরি করে, এবং এই কম্পিটিটিভ বাজারে সে নিজের মুনাফা হাই করার জন্য ওয়ার্কারকে যত সম্ভব এক্সপ্লয়েট করে, যতগুলো মিনস হতে পারে এক্সপ্লয়েট করার, সে প্রত্যেকটাই ব্যবহার করে।
যাই হোক, আরেকটা পরবর্তী কি আছে, তার মানে সমাজটা হলো মোড অফ প্রোডাকশন নাম কি তাহলে ক্যাপিটালিজম মোড অফ ক্যাপিটালিস্ট মোড অফ প্রোডাকশন। সেইখানে আমরা তাহলে কাকে পাই, পুঁজিপতিদের পাই। পুঁজিপতি মানে আমি বললাম অলরেডি বুর্জোয়া, বলে দিয়েছি এদের কথা, স্পেলিংটা একটু দেখে নিও, যারা ইংলিশে লিখছো, যারা বাংলায় লিখছো তাহলে বুর্জোয়া কথাটাই লিখতে পারো। এমনকি যারা বাংলায় লিখছো তারা এই প্রোলেতারিয়েতকে প্রোলেতারিয়েতই লিখতে পারো, কোনো অসুবিধা নেই। Proletariat is the social class that doesn't have ownership of the means of production, তাহলে এদের হাতে কোনো রকম কোনো মিনস অফ প্রোডাকশনই থাকে না। ওকে, মাথায় রাখো, কোনো রকম কোনো মিনস অফ প্রোডাকশন থাকে না, এই যে, ঠিক আছে। তাহলে কি থাকে, লেবার পাওয়ার থাকে, তাহলে এরা ফোর্সেস অফ প্রোডাকশনের অন্তর্গত, কিন্তু মিনস অফ প্রোডাকশন থাকে না, অনলি লেবার পাওয়ার থাকে। ক্লিয়ার? সারপ্লাস ভ্যালু, সারপ্লাস ভ্যালু মানে কি, সারপ্লাস ভ্যালু ইজ ইকুয়াল টু দ্য নিউ ভ্যালু ক্রিয়েটেড বাই ওয়ার্কার্স ইন এক্সেস অফ দেয়ার ওন লেবার কস্ট। সোজা ভাষায় যদি আমি বলতে চাই তাহলে হচ্ছে কোনো একজন ওয়ার্কারকে শোষণ করে, তাকে শোষণ করার মাধ্যমে তার যে অধিকার, সেই অধিকার মানে তার টাকা পয়সার ওপর যে অধিকার, সেটাকে খর্ব করে তাকে বেশি ঘন্টা ধরে খাটিয়ে যে টাকাটা অ্যাকুমুলেট করছে, অর্থাৎ এটাকে আমরা ক্যাপিটাল অ্যাকুমুলেশনও বলতে পারি, ক্যাপিটাল অ্যাকুমুলেট করে যেটা জমা করছে সেটা হচ্ছে উদ্বৃত্ত মূল্য। সারপ্লাস মানে উদ্বৃত্ত, ভ্যালু মানে মূল্য। তাহলে উদ্বৃত্ত মূল্য মানে হচ্ছে আমরা কোন একটা ক্যাপিটালিস্ট ওয়ার্কারদেরকে এক্সপ্লয়েট করে, নানাভাবে এক্সপ্লয়েট করে, সেটা বেশিক্ষণ খাটিয়ে হোক বা তার প্রাপ্য না দিয়ে হোক, যেটা জমা করছে সেটাকে বলছে সারপ্লাস ভ্যালু। ওকে। এক্সপ্লয়টেশন, এক্সপ্লয়টেশন কিন্তু দুই ভাবে হয়। এক, যখন ক্যাপিটালিস্টরা নির্দিষ্ট একটা পরিবেশকে পুরোপুরি ধ্বংস করে দিচ্ছে নিজের স্বার্থের জন্য, সেটাও একটা এক্সপ্লয়টেশন। তার মানে সেটা ফিজিক্যাল এক্সপ্লয়টেশন, যে কোথাও না কোথাও এই ফিজিক্যাল এনভায়রনমেন্টকে ধ্বংস করছে, এক্সপ্লয়েট করছে। দ্বিতীয়টা হচ্ছে যেখানে কিনা টেকিং অ্যাডভান্টেজ অফ সামওয়ানস নিড ফর এ জব, যে কোনো একটা মানুষের কাজের অভাব, কাজ নেই, তাকে কম টাকায় বেশি খাটিয়ে নিচ্ছে, এটা একটা এক্সপ্লয়টেশন। তাহলে আমরা কতগুলো টার্মের সাথে পরিচিত হয়ে গেলাম। আরো কতগুলো টার্ম আছে এখানে। ক্লাস, ক্লাস জিনিসটা কি, ক্লাস জিনিস কার্ল মার্কসের সবচেয়ে কন্ট্রোভার্সিয়াল এবং সবচেয়ে অস্বচ্ছ একটা বিষয়। অস্বচ্ছ বলেই হয়তো কন্ট্রোভার্সি আছে, স্বচ্ছতা থাকলে হয়তো এতটা কন্ট্রোভার্সি থাকতো না। যেহেতু এই বিষয়গুলো কিছুটা কন্ট্রোভার্সিয়াল, তাই আমরা যেইভাবে উনি ব্যক্ত করেছেন সেইভাবেই বোঝার চেষ্টা করব। বলছে যে ফর মার্কস ক্লাস ইজ ডিফাইন্ড অ্যাজ আ সোশ্যাল রিলেশনশিপ রাদার দ্যান আ পজিশন অর র্যাঙ্ক ইন সোসাইটি। তার মানে সমাজে আমাদের সম্পর্কের উপর ভিত্তি করে যেটি তৈরি হয় সেটি হচ্ছে ক্লাস। মানে তুমি উঁচু পজিশনে, আমি নিচু পজিশনে, তোমার ক্লাস উঁচু আমার ক্লাস উঁচু, বলছি সেটা না, সম্পর্কের উপর ভিত্তি করে। মাইন্ড ইট। তাহলে কি ক্লাস স্ট্র্যাটিফিকেশনের উপর ভিত্তি করে হয় না, র্যাঙ্কের উপর ভিত্তি করে হয় না? আসছি পরে। In Marx's analysis, the capitalist class could not exist without the proletariat. ঠিক যেরকম আলো না থাকলে আধার হয় না, আধার না থাকলে আলো হয় না, or vice versa, Marx's classes are defined by class conflict. তাহলে ক্লাসকে যদি আমাকে বোঝাতে হয় তাহলে আমাকে ক্লাস কনফ্লিক্টটাকে বোঝাতে হবে। যে আমি বললাম যে ক্যাপিটালিস্ট, তুমি বলে ক্যাপিটালিস্ট কারা, আমাকে বলতে হবে ওই তো যারা প্রোলেতারিয়েতদের উল্টো দিকে থাকে। তখন একটা মিনিং দাঁড়ালো, আচ্ছা প্রোলেতারিয়েতদের উল্টো দিকে যারা থাকে তারা ক্যাপিটালিস্ট, তাহলে ক্যাপিটালিস্ট একটা ক্লাস। এই ক্লাসটাকে তাহলে আমি এর কনফ্লিকচুয়াল সাইডে যে আছে, এর অ্যান্টাগনিস্ট পজিশনে যে আছে, মানে এর বিরোধী পজিশনে যে আছে, তাকে ছাড়া ব্যক্ত করতে পারবো না। ঠিক যেমন আলো ছাড়া অন্ধকার, অন্ধকার ছাড়া আলো। এটা আমাদের তাহলে হলো ক্লাসের কনসেপ্ট। বোঝা গেল? ওকে, তাহলে ক্লাস ইন ইটসেলফ মানে কি? এই ক্লাস ইন ইটসেলফ আর ক্লাস ফর ইটসেলফ, এই দুটো বিষয়ে আমি খুবই সহজ একটা এক্সাম্পলের মাধ্যমে বোঝানোর চেষ্টা করব। সেটা হচ্ছে যে ধরো তুমি কোনো একটা স্কুলে পড়ো, সেই স্কুলে কোনো একজন টিচার প্রথম দিন এলেন এবং এসেই তোমার কোনো এক বন্ধুকে অকারণে নানা রকম ভাবে শাস্তি দিল, দৈহিক শাস্তি, অপমান করলো। তোমরা সবাই বসে বসে দেখলে আর হাসলে যে মা কি হচ্ছে। বন্ধুদের সাথে অনেক সময় বাজে কিছু হলে আমরা আনন্দ পাই। অ্যাকর্ডিং টু কার্ল মার্কস এটা কোনো ক্লাস নয়। মনে রেখো অনেকগুলো ক্লাস আছে। এক, যে ক্লাসে তুমি পড়েছো ক্লাস 7, 8, 9, 10, এটা সেই ক্লাস নয়।
দুই, সোশ্যাল স্ট্র্যাটিফিকেশনের আন্ডারে আমরা ক্লাস বা শ্রেণী বলতে যেটা পরবর্তীকালে বুঝবো এটা সেটা নয়। কার্ল মার্কসের ক্লাস সম্পূর্ণ আলাদা, সেটা একটা গ্রুপ অফ কনসিয়াস পিপলের কথা বলছে, শ্রেণী সচেতন মানুষদের কথা বলছে। আমি আমরা যে স্কুলে পড়ে এসেছি সেই ক্লাসের উদাহরণ দিচ্ছি বোঝানোর জন্য, এক্সপ্লয়টেশনটা বোঝানোর জন্য। তাহলে তোমার কোনো এক বন্ধুকে কেউ শাস্তি দিল, তুমি দেখলে, হাসলে, কার্ল মার্কসের মতে এটা কোনো ক্লাস না। ক্লাস হতো তখনই যখন বন্ধুটাকে অকারণে শাস্তি দেওয়ার সাথে সাথে তোমরা সবাই প্রতিবাদ করতে এবং বলতে যে এটা ঠিক না। ক্লাস হতো তখন যখন প্রথম দিনই তুমি বুঝবে যে আজ ওর সাথে যা হচ্ছে কাল আমার সাথে হতে পারে। ক্লাস হবে তখন যখন তুমি বুঝবে যে ওর সাথে অন্যায় হচ্ছে, এই অন্যায়টা কোনোভাবেই হতে দেওয়া যায় না। ক্লাস হবে তখন যে হয়তো তুমি একটা অন্য ক্লাসে পড়ো, তুমি ক্লাস 9-এ পড়ো, শুনলে ক্লাস 5-এর বাচ্চার সাথে এরকম হয়েছে, তুমি এসে প্রতিবাদ করবে। তার মানে তুমি কোন র্যাঙ্কে থাকছো সেটা ইম্পর্টেন্ট না, যে তুমি ক্লাস 9-এ রয়েছো এই ক্লাস 5-এ। আসলে ইম্পর্টেন্ট হচ্ছে যে তুমি যে একাত্ম হতে পারছো তার সাথে। আবারও বলে রাখছি, তোমরা স্কুলে যে ক্লাস পড়ে এসেছো, মানে তোমরা যে ক্লাসে পড়েছি আমরা 7-8, তার সাথে এবং সোশ্যাল স্ট্র্যাটিফিকেশনের শ্রেণীর সাথে কার্ল মার্কসের ক্লাসকে কোনোভাবেই মিলিও না। শুধু এক্সাম্পল হিসাবে বললাম যে তাহলে একটা এক্সপ্লয়টেশনের বিরুদ্ধে আমরা যখন দাঁড়াচ্ছি, দ্যাট ইজ অ্যাকর্ডিং টু কার্ল মার্কস ক্লাস। সেই ক্লাসটাকে আমরা কি বলবো? সেই ক্লাসটাকে আমরা বলবো ক্লাস ফর ইটসেলফ, যেখানে আমরা সবাই একে অপরের বিরুদ্ধে সচেতন, যেখানে আমাদের মধ্যে একটা সচেতনতা, শ্রেণী চেতনা চলে এসেছে যে কাউর প্রতি কোনো অন্যায় হচ্ছে, তার বিরুদ্ধে আমি রুখে দাঁড়াবো এবং অন্যায়টা যে বুঝতে পারছি। এইবার বলে রাখি, তাহলে আপনাদের ক্লাস বোঝা হলো, ক্লাস ইন ইটসেলফ থেকে ক্লাস ফর ইটসেলফ এটাও বোঝা হলো। তাহলে এই যাত্রাটা বুঝতে পারলাম যে ক্লাস কনসাসনেসের মাধ্যমে পূর্ণ হয়, যে কোনো একটা ক্লাস যতক্ষণ তার মধ্যে কনসাসনেস থাকে না সেটা ক্লাস ইন ইটসেলফ, কনসাসনেস চলে এলো সেটা হয়ে যাবে ক্লাস ফর ইটসেলফ। ভালো কথা। এইখানে আরেকটা টার্ম পারবো, পোলারাইজেশন অফ ক্লাস। পোলার কথাটা আমরা আগে শুনেছি, কোথায় শুনেছি? পোলার কথাটা শুনেছি আমরা ওই সাউথ পোল, নর্থ পোল, সেখান থেকে। তার মানে পোলারাইজেশন মানে কি? যখন আমাদের স্বার্থ ক্ষুণ্ণ হতে হতে, মানে লেবার শ্রেণীদের স্বার্থ ক্ষুণ্ণ হতে হতে তাদের পিঠ দেওয়ালে ঠেকে যাবে এবং তারা যখন মনে করবে যে না, এই বুর্জোয়া শ্রেণীকে এখন ক্ষমতার থেকে সরাতে হবে, ক্ষমতাচ্যুত বা গদিচ্যুত করতে হবে, তখন সেই মুহূর্তে কেউ আর আলাদা আলাদা ক্লাসে বিলং করে না। তখন দুটি নির্দিষ্ট ক্লাস তৈরি হয়ে যায়। এই যে দুটো নির্দিষ্ট ক্লাস তৈরি হলো, যেখানে একদিকে হ্যাভস, একদিকে হ্যাভ নটস, একদিকে ক্যাপিটালিস্ট, একদিকে প্রোলেতারিয়েটস, একদিকে বুর্জুয়াজি আর একদিকে ওয়েজ লেবার, এইটাকে বলছে পোলারাইজেশন অফ ক্লাস। যত বিদ্রোহের দিন, বিপ্লবের দিন সামনে আসে তত ক্লাস পোলারাইজেশন এবং তার মধ্যে যে চেতনা সেগুলো বাড়তে থাকে। একটা জিনিস মনে রেখো, তুমি যদি মনে করো যে শুধু লেবার ক্লাসদের মধ্যেই ক্লাস কনসিয়াসনেস থাকে, তা কিন্তু না। উল্টো দিকে যে ক্যাপিটালিস্ট সোসাইটি থাকে তারাও তো নিজেদের স্বার্থকে রক্ষা করার জন্য কনসাস, মানে লড়াইটা স্বার্থের। ক্যাপিটালিস্টরা নিজেদের স্বার্থ আরো বাড়াতে চায় আর লেবাররা নিজেদের স্বার্থকে বাঁচিয়ে রাখতে চায়, নিজেদের অধিকারকে বাঁচানোর লড়াই, আর আরেকদিকে নিজেদের লালসার লড়াই, লালসা বাড়াবার লড়াই। তাহলে এরকম ভাবেই যখন একটা ক্লাস ফর্ম হয় তখন স্বাভাবিকভাবেই সমাজে টেনশন বাড়তে থাকে এবং সেই সময়ে সমাজে রক্তক্ষয়ী বিপ্লব হয়, যেটাকে আমরা বলছি ক্লাস কনফ্লিক্ট অর ক্লাস স্ট্রাগল অর ক্লাস ওয়ারফেয়ার। এই টার্মগুলো আমি একসাথেই রেখেছি কারণ তোমাদের যে ধরনেরই প্রশ্ন আসুক না কেন এই বিষয়টাই তোমাদের লিখে দিয়ে আসতে হবে। Karl Marx and Friedrich Engels say that for most of history there has been a struggle between those two classes. যে আসলে যে স্ট্রাগল হয়েছে, কমিউনিস্ট ম্যানিফেস্টোর ফার্স্টেই একটা লাইন রয়েছে, যে লাইনটার মানেটা অনেকটা এরকম দাঁড়ায় যে দ্য হিস্ট্রি অফ all classes, the hitherto লাইনটি হলো দ্য হিস্ট্রি অফ অল hitherto এক্সিস্টিং সোসাইটি ইজ দ্য হিস্ট্রি অফ ক্লাস স্ট্রাগল। মানে পৃথিবীতে আজ পর্যন্ত যতগুলো সমাজের আবির্ভাব ঘটেছে প্রত্যেকটা শ্রেণী সংগ্রামের মাধ্যমেই সেগুলোর উদয় ঘটেছে।
তাহলে এই গেল হচ্ছে আমাদের পুরো সম্পূর্ণ ক্লাসের কনসেপ্ট। ক্লাসের কনসেপ্ট কিন্তু এর বাইরে আর কিছুই নেই যেটা আমাদের পরীক্ষার জন্য দরকার। তাহলে এটা যদি আমাদের হয়ে যায় যে ক্লাসটা শেষ, তাহলে আমাদের বাকি কি রইলো সেটা যদি আমরা একটু বুঝে নিই। যে আমরা একদম প্রথমে চলে যাই, যে আমাদের তো জিজ্ঞাসা করেছিল ফার্স্টে যে ক্লাস কাকে বলছে। আমাদের ফার্স্টে জিজ্ঞাসা করেছে যে এক্সপ্লেন কার্ল মার্কস অ্যানালিসিস অফ হিস্টোরিক্যাল ম্যাটেরিয়ালিজম এন্ড ক্লাস স্ট্রাগল। তাহলে আমরা বলতে পারি যে ক্লাস স্ট্রাগলটা আমাদের হয়ে গেল। তাহলে হিস্টোরিক্যাল ম্যাটেরিয়ালিজমটা বাকি রইলো। দেখা যাক, আবার এগোই আমরা। আর এখানে একটা প্রশ্ন রয়েছে, মানে 2013-তে যেটা এসেছিল ক্লাস কনফ্লিক্ট, আমি বললাম যে এটাও আমাদের শেষ, কারণ আমাদের যে কনসেপ্টটা সেই দুটো এই দুটো সেম। তাহলে 2013, 2016 আমাদের শেষ হয়ে গেল, যেটা কার্ল মার্কস থেকে এসেছিল। তাহলে বাকি কি রইলো? হিস্টোরিক্যাল ম্যাটেরিয়ালিজম। দেখা যাক সেটা কি জিনিস, খায় না মাথায় দেয়। আমরা হিস্টোরিক্যাল ম্যাটেরিয়ালিজমে ফিরে আসি। এইখানে আমার ক্লাস শেষ হলো, এইখানে আমার হিস্টোরিক্যাল ম্যাটেরিয়ালিজম কি বিষয় বোঝা যাক। তাহলে হিস্টোরিক্যাল ম্যাটেরিয়ালিজমটা এক এক স্লাইডেই শেষ কি করে সম্ভব, সেটাই আমরা বোঝার চেষ্টা করছি যে কিভাবে সম্ভব। লেখা রয়েছে চেঞ্জেস ইন হাউ পিপল ওয়ার্ক অ্যান্ড মেক থিংস। ইতিহাস মানে কি? আমরা ইতিহাস বলতে কি বুঝি? ইতিহাস বলতে তো আমরা এটাই বুঝি না, যে কিভাবে মানুষের বিবর্তন ঘটলো। বিবর্তন বলতে আমরা কিরকম ছিলাম, কিরকম হয়েছি। মানুষ আস্তে আস্তে, আমরা বলি যে মানুষ সভ্য হয়েছে। কিভাবে সভ্য হয়েছে? মানুষ চাকার ব্যবহার শিখেছে। আচ্ছা, তার মানে কোনো যখন একটা আমি বস্তুর ব্যবহার শিখলাম আমি সভ্য হলাম। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, মানুষের সমাজের আরো পরিবর্তন ঘটেছে। আচ্ছা, পরিবর্তন কিভাবে ঘটেছে? মানুষ আগুনের ব্যবহার শিখেছে। আচ্ছা, তার মানে কোনো একটা বস্তু যখন আমি ব্যবহার শিখছি, কোনো বস্তুকে যখন আমি আমার নিজস্ব প্রয়োজনে ব্যবহার করছি, কোনো রকম কোনো রিসোর্সকে যখন আমি আমার প্রয়োজন অনুযায়ী বদলে ফেলছি, তাহলে আমি তখন চেঞ্জ আসছে। আচ্ছা, তাহলে হিস্ট্রি মানে কিন্তু আসলে চেঞ্জেস ইন হাউ পিপল ওয়ার্ক অ্যান্ড মেক থিংস, মানুষ কিভাবে কাজ করে আর একটা কোনো জিনিসকে বানায়, সেটাই আসলে হিস্ট্রি। আর সোশ্যাল চেঞ্জ প্রডিউসড বাই চেঞ্জেস ইন ম্যাটেরিয়াল ফ্যাক্টরস, তাহলে সামাজিক যে পরিবর্তন হয় সেটা আসলে হয় ম্যাটেরিয়াল ফ্যাক্টরের উপর ভিত্তি করে। ম্যাটেরিয়াল ফ্যাক্টরের উপর ভিত্তি করেই দেখো সমাজে পরিবর্তন। এক সময় ছিল পেজার, আজকে মোবাইল। এক সময় ছিল হচ্ছে টাইপরাইটার, আজকে হচ্ছে ল্যাপটপ। বা এক সময় হচ্ছে কোনো রকম কোনো কানেকশন ছিল না, আজকে থেকে যদি 50 বছর আগে আমি কাউকে বলতাম যে আমি এক জায়গায় বসে বসে আরেকজনকে দেখতে পাচ্ছি, 50, 60, 70, 80 বছর আগে সে আমাকে পাগল ভাববে। কিন্তু দেখো আজ তা সম্ভব হচ্ছে। তাহলে আমরা যে বলি আমরা আধুনিক হয়েছি, আধুনিক হয়েছি, আধুনিক হয়েছি, কিসের বিষয়ে বলি, মানে কিসের উপর ভিত্তি করে বলি? আমরা কিন্তু বস্তুর উপর ভিত্তি করে বলি। আমরা যা ব্যবহার করছি, আমরা যা খাচ্ছি, আমরা যা পড়ছি, আমরা যেইভাবে কমিউনিকেট করছি, আমাদের ট্রান্সপোর্টেশন সিস্টেম সবই তো বস্তু। তাহলে আমাদের এটা জিনিস বুঝতে হবে যে আসলে আমাদের যে ইতিহাস, সেই ইতিহাসটা কিন্তু এতদিন ধরে ম্যাটেরিয়াল ফোর্সেস বা ম্যাটেরিয়াল ফ্যাক্টরসকে ধরেই আবর্তিত হয়েছে। ওই যে বচ্চনের সেই বিখ্যাত ডায়লগ, আজ মেরে পাস বাংলা হে, গাড়ি হে, ব্যাংক ব্যালেন্স হে, তোমারে পাস ক্যা হে। এটা খুবই সমাজতাত্ত্বিক একটি প্রশ্ন। বচ্চন ম্যাটেরিয়াল রিসোর্সের পরিপ্রেক্ষিতে সমাজটাকে দেখছে, নিজেকে দেখছে। বচ্চন নিজের খুব ভালো আছে, আনন্দে আছে, সেটা সে কিভাবে বোঝাচ্ছে? ম্যাটেরিয়াল দিয়ে বোঝাচ্ছে। আজ মেরে পাস বাংলা হে, গাড়ি হে, ব্যাংক ব্যালেন্স হে। উল্টো দিকে শশী কাপুর, যে কিনা ম্যাটেরিয়ালিস্টিক এই থিওরির উল্টো দিকে দাঁড়িয়ে, সে বলল মেরে পাস মা হে। মা কে? মা মানে সাবজেক্টিভ জিনিস। এই যে তাহলে আমাদের মানুষের চিন্তা ভাবনা তো এটাই যে তুই হ্যাপি? হ্যাঁ হ্যাপি। কেন হ্যাপি? আজকে একটা ফোন কিনেছি। আচ্ছা, তুমি 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 আনন্দ পেলে কি করো? আমি সিনেমা দেখি বা বই পড়ি। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের জীবনের সমস্ত কিছুই আসলে কিন্তু ম্যাটেরিয়াল জিনিসের সাথেই যুক্ত, রাদার দেন সাবজেক্টিভ জিনিস। তাহলে ইতিহাসকে আমরা পর্যালোচনা করে এসেছি ম্যাটেরিয়ালকে দিয়ে। ম্যাটেরিয়ালিজম মানে কি? বস্তুবাদ। লুকস অ্যাট ম্যাটেরিয়াল ফ্যাক্টরস ইন সোসাইটি, তার মানে সমাজে যে ম্যাটেরিয়াল ফ্যাক্টরটা রয়েছে, এই যে আমরা ম্যাটেরিয়াল পেলে পাগল হয়ে যাই, ফেসবুকের ডিপি, চশমা পরে, হাতে গিটার, কোমরের নিচে বাইক, পায়ের সামনে কুকুর, হাতে একটা দামি আপেল আঁকা ফোন, কি এগুলো? ম্যাটেরিয়ালিজম। সমাজ আবর্তিত হচ্ছে। তুমি খাচ্ছ, তুমি ছবি দিচ্ছ, ম্যাটেরিয়াল। তুমি সিনেমায় যাচ্ছ, তুমি ছবি দিচ্ছ, ম্যাটেরিয়াল। তুমি তোমার আনন্দগুলো, তুমি তোমার স্ট্যাটাসগুলো, তুমি তোমার ফুর্তিগুলো ম্যাটেরিয়াল দিয়ে বোঝাচ্ছ। তার মানে তুমি দেখাচ্ছ যে তুমি হ্যাপি আছো। কি দিয়ে দেখাচ্ছ? ম্যাটেরিয়াল দিয়ে দেখাচ্ছ। ম্যাটার ইজ প্রাইমারি, মাইন্ড ইজ সেকেন্ডারি ফর অল। ঠিক আছে, আমরা তো এটাই বিশ্বাস করি যে আমি
খুব ভালো দিন কাটালাম, কেন রে কি সিনেমা দেখলি? মানে আমি বসে বসে একটা কিছু ভাবলাম, সেটা ইম্পর্টেন্ট না, সেটাকে আমরা গুরুত্ব দিই না। আমরা ভাবি যে কোন ম্যাটারটাকে আমি কেন্দ্র করে আমার দিনটা ভালো গেল সেটা। ঠিক আছে? দ্যাট ইজ অল অ্যাবাউট হিস্টোরিক্যাল ম্যাটেরিয়ালিজম। হিস্টোরিক্যাল ম্যাটেরিয়ালিজম ইজ ম্যাটেরিয়ালিস্টিক অর ইকোনমিক্যাল ইন্টারপ্রিটেশন অফ হিস্ট্রি। ইতিহাসকে আমরা যেইভাবে ম্যাটেরিয়ালিস্টিক অথবা অর্থনৈতিক, মানে বস্তু মানেই তো অর্থ, কনজাম্পশন মানেই তো সেটা অর্থনীতির মধ্যে ঢুকে যাচ্ছে, আমি কনজিউম করছি। আমি একটা জায়গায় 3টে জুতো কিনছি, 5টা 6টা ছাতা কিনছি, কবে লাগবে কাল লাগবে জানি না, কিন্তু কিনছি। তো এই যে তার মানে ইতিহাস প্রবর্তিত হয়ে ইতিহাস বিবর্তিত হয়েছে, ইতিহাস বিবর্তিত হয়েছে বস্তুকে কেন্দ্র করে, ইতিহাস বিবর্তিত হয়েছে টেকনোলজিকে কেন্দ্র করে। টেকনোলজি কি দিয়েছে আমাদের? আরো 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 কনজিউম করার জিনিসপত্র, যেটা একদম ফার্স্টে পেলাম যে মানুষকে প্রোডাকশন করতেই হবে কনজিউম করার জন্য। আর কনজিউম করাই মানে কনজিউম করানোই হচ্ছে ক্যাপিটালিস্টের মেন হাতিয়ার। সে তোমাকে আরো বেশি করে কনজিউম করানোর চেষ্টা করবে। এটাই তো ক্যাপিটালিস্টের গল্প, ক্যাপিটালিস্টিকে আছে আমাদের উপর ভিত্তি করে। এটাই হচ্ছে ঐতিহাসিক বস্তুবাদ, যেখানে ইতিহাসটা বস্তুকে কেন্দ্র করেই আবর্তিত হয়েছে, ব্যাস, আর কিচ্ছু নেই। বাংলা বইটা এই কারণেই বলছি পড়ে নেবে, তাহলে এই ভিডিওটা দেখে তোমাদের যে কনসেপ্টগুলো বাংলা বইটা এবার পড়লে তোমাদের সবটাই ক্লিয়ার হয়ে যাবে। এরপর আমরা কি পাবো? এরপর আমরা পাবো আরেকটা কনসেপ্ট, সেটা হলো ডায়ালেকটিক্যাল ম্যাটেরিয়ালিজম। কি জিনিস? এটাও এই একটাই স্লাইড, বোঝার চেষ্টা করি এটা কি জিনিস। বলছে আমাদের দুটো সমাজ এক্সাম্পল হিসেবে ধরে নিতে, একটা ফিউডাল সোসাইটি, একটা ইন্ডাস্ট্রিয়াল সোসাইটি। ওকে, অ্যাজ প্রোডাক্টিভ টেকনোলজি চেঞ্জেস, সো টু ডু পিপলস রিলেশনশিপ টু ইচ আদার। দেখো ফিউডাল সোসাইটি মানে সেখানের মিনস অফ প্রোডাকশন কি ছিল? ল্যান্ড। সেখানে মিনস অফ প্রোডাকশনে কি চলে এলো? ক্যাপিটাল, টুলস, মেশিনারিজ, টেকনোলজি, ইন্ডাস্ট্রি। আফটার দ্য ইন্ডাস্ট্রিয়াল এভলিউশন উই গেট টোটালি নিউ ক্লাস রিলেশন। তাহলে কোনো একটা সমাজে যত তাড়াতাড়ি মিনস অফ প্রোডাকশনটা বদলে যায়, তত তাড়াতাড়ি কিন্তু সেখানের ফোর্সেস অফ প্রোডাকশনটা রিলেশনস অফ প্রোডাকশনটা বদলাতে পারে না। ওই সমাজে আমাদের মিনস অফ প্রোডাকশন ছিল কৃষি জমি, এই সমাজে আমাদের মিনস অফ প্রোডাকশন ইন্ডাস্ট্রি। এই সমাজে আমাদের রিলেশনস অফ প্রোডাকশন ছিল সার্ফ অ্যান্ড লর্ড, এই সমাজে ক্যাপিটালিস্টস অ্যান্ড ওয়েজ লেবারার। যত তাড়াতাড়ি এই নতুন টেকনোলজি এসে এই সমাজটাকে গ্র্যাপ করে নেবে, তত তাড়াতাড়ি বলছে মানুষের যে উৎপাদন কেন্দ্রিক যে সম্পর্ক সেটা বদলাতে পারে না, কারণ আমরা তো মানুষ, আমরা হঠাৎ করে বদলে যেতে পারি না। আমাদের উৎপাদনের সম্পর্কগুলো এত সহজে আমরা বদলে ফেলতে পারি না। এই যে বদলে ফেলতে পারি না, এটাই হচ্ছে মানে একটা দ্বান্দ্বিক সম্পর্ক। আমি যদি আগের ছবিটা দেখে বোঝাই, একদম প্রথম আমাদের ছবিটা, যে মিনস অফ প্রোডাকশন হঠাৎ করে চেঞ্জ হচ্ছে, কিন্তু রিলেশনস অফ প্রোডাকশনটা তত তাড়াতাড়ি হঠাৎ করে চেঞ্জ হতে পারছে না, বা মিনস অফ প্রোডাকশনটা বদলে গেলেও রিলেশনস অফ প্রোডাকশনটা সেম থাকে। এই যে তার মানে দুটোর মধ্যে একটা দ্বান্দ্বিক সম্পর্ক। এই দ্বান্দ্বিক কথাটাকে কার্ল মার্কস কনফ্লিক্ট ব্যবহার করেনি, কনফ্লিক্ট টার্মটা ব্যবহার করেনি, সে যে টার্মটা ব্যবহার করেছে সেটা হলো ডায়ালেকটিক্যাল। তার মানে দ্বান্দ্বিক যে সম্পর্কটা তৈরি হয় ম্যাটেরিয়ালিস্টিক লাইফ বা ম্যাটেরিয়ালিস্টিক আমাদের সোসাইটিকে কেন্দ্র করে, বিটুইন ফোর্সেস অফ প্রোডাকশন অ্যান্ড রিলেশনস অফ প্রোডাকশন, ইজ নোন অ্যাজ ডায়ালেকটিক্যাল ম্যাটেরিয়ালিজম। তাহলে ঐতিহাসিক বস্তুবাদ কি? বস্তুকে কেন্দ্র করে ইতিহাসে আমাদের যে বিবর্তন, সেটার যে আমাদের পুরো আমাদেরকে বোঝার যে চেষ্টা, যে ইন্টারপ্রিটেশন, সেটা হলো ঐতিহাসিক বস্তুবাদ। আর দ্বন্দ্ববাদী বস্তুবাদ কি? ওই ডায়ালেকটিক্যাল ম্যাটেরিয়ালিজম কি? যেখানে কিনা ওই ফোর্সেস অফ প্রোডাকশন আর রিলেশনস অফ প্রোডাকশনের মধ্যে একটা দ্বন্দ্ব থাকে ম্যাটেরিয়ালিজমকে কেন্দ্র করে। দেখো কেন নতুন মিনস অফ প্রোডাকশন আসছে, এটা বুঝতে হবে ফার্স্টে। মিনস অফ প্রোডাকশন কেন আসছে? কারণ সমাজে মানুষের চাহিদা বৃদ্ধি পাচ্ছে, মানুষেরই চাহিদা বৃদ্ধি পাচ্ছে, এদিকে মানুষের রিলেশনসটা বদলাতে সময় লাগে। যে খুব সহজ এক্সাম্পল দিলে, টাইপরাইটারের জায়গায় ল্যাপটপ চলে এলো, বা কিপ্যাড ফোনের জায়গায় টাচ ফোন চলে এলো। আমরা কিন্তু বেরিয়ে আসতে পারিনি। আমরা জানি এখনো অনেক মানুষ টাচ ফোন ব্যবহার করতে পারে না। তাহলে দেখো ম্যাটেরিয়ালিস্টিক
যে আমাদের জীবন সেখানে চেঞ্জ চলে এসেছে, কিন্তু তত তাড়াতাড়ি রিলেশনটা বদলাতে পারিনি। এটা সম্ভব হয় না। এই যে ডায়ালেকটিক্যাল যে সম্পর্ক, দ্যাট ইজ ডায়ালেকটিক্যাল ম্যাটেরিয়ালিজম। গল্প শেষ। আরেকবার পারলে জল খেয়ে নাও, তার কারণ তোমাদের প্রায় সবটাই শেষ হয়ে গেছে কার্ল মার্কসের। কি কি শেষ হলো? আমরা এই হিস্টোরিক্যাল ম্যাটেরিয়ালিজম শেষ করলাম, আর আমরা যেটা শেষ করলাম সেটা হলো আমাদের ক্লাস স্ট্রাগল। তাহলে হিস্টোরিক্যাল ম্যাটেরিয়ালিজম আর ক্লাস স্ট্রাগল আমাদের শেষ। তার সাথে আর কি কি শেষ করলাম? ডায়ালেকটিক্যাল ম্যাটেরিয়ালিজম আমরা শেষ করেছি। ডায়ালেকটিক্যাল ম্যাটেরিয়ালিজম আসেনি কখনো, কিন্তু আমরা শেষ করে ফেলেছি। ভালো কথা। আর তাহলে কোন প্রশ্ন বাকি রইল? সেটা হচ্ছে যেটা আমাদের আসেনি, মানে এলিয়েনেশন। আমরা মোডস অফ প্রোডাকশন পড়েছি, তাহলে আমাদের মোডস অফ প্রোডাকশন শেষ। হিস্ট্রিক্যাল ম্যাটেরিয়ালিজম পড়েছি, ডায়ালেকটিক্যাল ম্যাটেরিয়ালিজম পড়লাম। সোশ্যাল চেঞ্জ কি আসছি, 2 লাইনে শেষ হবে। ক্লাস স্ট্রাগল কি অলরেডি পড়ে ফেলেছি, এবং রিলিজিয়ানটা বলেছি যে আমরা অন্য জায়গায় পড়বো, রিলিজিয়ানের মধ্যে পড়বো। ঠিক আছে। বলছে যে এই যে একটা সমাজ, যেই সমাজটা কিনা ছিল পুরোপুরি ক্যাপিটালিস্টদের হাতে, সেই সমাজটা চেঞ্জ হয়ে যাচ্ছে। সেই সমাজটা চেঞ্জ হয়ে কোন সমাজ আসছে? ক্লাস স্ট্রাগল হচ্ছে, ক্লাস কনসিয়াসনেস আসছে। ক্লাস স্ট্রাগল হওয়ার ফলে নতুন একটা সমাজ তৈরি হচ্ছে। এটা তাহলে কি হচ্ছে? এই যে নতুন সমাজ বলছি, সেটা তো সোশ্যাল চেঞ্জ, সমাজে পরিবর্তন আসছে। কি হচ্ছে? যে না, বুর্জোয়াদেরকে সরিয়ে দিয়ে রক্তক্ষয়ী আন্দোলনের মাধ্যমে নতুন একটি সর্বহারাদের একনায়কতন্ত্র গঠিত হচ্ছে। এই যে সর্বহারাদের একনায়কতন্ত্র জিনিসটা কি? মানে এতদিন যারা অপ্রেসড হয়েছিল, তারা এখন সমস্ত বুর্জোয়াদের সরিয়ে দিয়ে নিজেরাই নিজেদেরকে নিজেদের অধিকার বুঝে নিয়ে তারা সমাজে চলবে। এটা তো পরিবর্তন। হ্যাঁ, এটা ঠিক যে কার্ল মার্কস এটিও বলে গেছিলেন যে নতুন যে সমাজ, সেই সমাজের মধ্যেই আবার পরবর্তী বিপ্লবের বীজ বপন করা থাকে। তার মানে দেখো যে কোন একজন বুর্জোয়া ছিল, তাকে সরিয়ে দেওয়া হলো, সেখানে প্রলেতারদের ডিক্টেটরশিপ এলো, মানে সর্বহারাদের একনায়কতন্ত্রতা এলো। এবার সেই সর্বহারাদের মধ্যেই যে কেউ আবার কোন একদিন বুর্জোয়া হয়ে উঠবে না, তা তো নয়। এটাই কার্ল মার্কস বলে গেছিলেন যে এই প্রসেসটা ততদিন চলবে যতদিন একটা কমিউনিস্ট সোসাইটি আসবে, কমিউনিজম আসবে, যে সমাজে সবাই সমান, সাম্যবাদী একটা সমাজের কথা বলেছিলেন। এটাই কিন্তু আসলে সোশ্যাল চেঞ্জের কনসেপ্ট। তোমরা অনেকে ভুল করো, তোমরা অনেকে বুঝতে পারো না। এটাই কিন্তু সোশ্যাল চেঞ্জের কনসেপ্ট, যেটা কিন্তু আসলে ক্লাস কনফ্লিক্ট, ক্লাস স্ট্রাগলের সাথে রিলেটেড। তাহলে আমাদের বাকি থাকছে এলিয়েনেশন, যেটা আমাদের আসেনি, কিন্তু আমরা একটু পড়ে নেব। কেমন? আরেকটু জল খেয়ে নিতে পারো। এলিয়েনেশন কি? সোজা ভাষায় বুঝবো, এলিয়েনেশন মানে বিচ্ছিন্ন হওয়া। এলিয়েনেট, এলিয়েনেশন সেখান থেকে এসেছে। টু কজ, টু ফিল আইসোলেটেড অর এস্ট্রেঞ্জড অ্যান আরবান এনভায়রনমেন্ট দ্যাট উড এলিয়েনেট ইটস ইনহ্যাবিটেন্টস। তাহলে আমরা যে বিচ্ছিন্ন হচ্ছি কোনো কিছু থেকে, সেটাকে উনি বলছেন এলিয়েনেশন। আচ্ছা, কার্ল মার্কস তাহলে কোন কোন জিনিসের থেকে এলিয়েনেশনের কথা বলেছিলেন? তিনি মূলত 4টে জিনিসের থেকে এলিয়েনেশনের কথা বলেছেন। যে অ্যাকর্ডিং টু কার্ল মার্কস, ইন্ডাস্ট্রিয়াল সোসাইটিতে আমরা, একটা মানুষ মূলত 4টে জিনিস থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ি। প্রথমটা হচ্ছে সেপারেশন অফ yourselves ফ্রম দ্য প্রোডাক্ট অফ your লেবার। মানে তুমি শ্রম দিয়ে যে জিনিসটা তৈরি করছো, সেই জিনিসটা তুমি দেখতেও পাচ্ছ না। মানে ব্যাপারটা হচ্ছে যে তুমি একটা জুতোর কারখানায় কাজ করো, তুমি শুধু জুতোগুলোয় আঠা লাগাও, চামড়াগুলোয় আঠা লাগাও। সেখানে ডিভিশন অফ লেবার আছে, মেশিন আছে। সেখানে কেউ চামড়াগুলো ট্যান করে, কেউ আঠা লাগায়, আর কোথাও গিয়ে মেশিনে লাস্ট ফিনিশিং হয়। তুমি তো, তুমি যে প্রোডাক্টটায় আঠা লাগালে, সারাদিনে যদি 100টা প্রোডাক্টেও আঠা লাগাও, তুমি তো আর দেখতে পাচ্ছ না সেই প্রোডাক্টটাকে, সেটা কেমন তৈরি হলো। এই যে তুমি তোমার বিষয়টাকেই, মানে তুমি যেটা তৈরি করলে সেটাকে যে দেখতে পাচ্ছ না, এটা হচ্ছে অ্যালিনেশন ফ্রম ইউর প্রোডাক্ট অফ লেবার। দ্বিতীয়ত, আদার পিপল, যে তুমি তোমার ফেলো হিউম্যান বিইং কে হারিয়ে ফেলো। এই টার্মিনোলজিটা ইংলিশ আছে ফেলো হিউম্যান বিইং। মানে কি?
আমরা আমাদের বন্ধু, সহযোগী, সঙ্গী, সাথীদের থেকে বিচ্ছিন্ন হয়ে যাই, সেটা কাজের ক্ষেত্রে বা কাজের বাইরে। কারণ ইন্ডাস্ট্রিয়াল লাইফ এতটাই হেকটিক, এতটাই হ্যাজার্ডাস, বা এতটাই সেখানে চাপ থাকে যে এক তো যখন আমরা কাজ করছি তখন সে হয়তো অন্য একটা সেক্টরে কাজ করছে, আমি একটা অন্য একটা সেক্টরে কাজ করছি, আমার বন্ধু। কিন্তু গ্রামে দেখো, তার মানে দেখো এগুলো ভীষণ ইম্পর্টেন্ট। গ্রাম মানে ফিউডাল সোসাইটি, গ্রাম মানে এগ্রিকালচার, এগ্রিকালচার মানে আমি সেখানে কাজ করি, আমি সেখানে একটা ফসল ফলাই, আমি জিনিসটা তৈরি করছি। দিনের শেষে আমি একটা ধানের কোনা হাতে নিয়ে বলতে পারি যে এই ধানটা আমি তৈরি করেছি, আমি মাটি কেটেছি, আমি বীজ বপন করেছি, আমি জল দিয়েছি, আমি সার দিয়েছি, আমি এই ধানটা আমার। এই ফিলিংটা চলে গেল কোথায়? কারখানায় এসে। তুমি বলতে পারছো না যে আমি বানিয়েছি। দ্বিতীয়ত, সেই এগ্রিকালচারাল সেটিং এ তোমরা তোমাদের বন্ধুরা একসাথে থাকতে, সবে মিলে করি কাজ, একসাথে খাওয়া, একসাথে বড় হওয়া, সমস্ত কিছু একসাথে। সেখানে ইন্ডাস্ট্রিয়াল সোসাইটিতে এসে সে আলাদা, তুমি আলাদা। সে তার পার্সোনাল লাইফ নিয়ে ব্যস্ত হয়ে গেছে, কারণ এক্সপ্লয়টেশনটা তার জীবনটাকে হেল্প করে দিয়েছে, সেখানে তার ভাবনা চিন্তার সময় নেই, সে একটা মেশিন হয়ে গেছে, বন্ধুদের থেকে সে আলাদা হয়ে গেল। এই যে বললাম যে মেশিন হয়ে গেছে, এটাই আমাদের থার্ড পয়েন্ট, যে এস্ট্রেঞ্জমেন্ট অর এলিয়েনেশন ফ্রম ইয়োর ক্রিয়েটিভ বিইং। যে আমাদের মধ্যে যে একটা ক্রিয়েটিভ সত্তা থাকে, যে শিল্পী সত্তাটা কিছুটা করতে চায়, সেটা মেশিন হয়ে যায়। তোমরা তামাশা বইটা দেখতে পারো, তামাশা বইটা খুব সুন্দর একটা এক্সাম্পল, যে আসলে আমরা আমাদের ইচ্ছাগুলো না করে সমাজ যেটা চাইছে সেটা করতে গিয়ে আসলে আমাদের ওই আর্ট, আমাদের যে শিল্প, আমাদের যে একটা শিল্প সত্তা, মানুষ তো আসলে শিল্পী, সেই শিল্পী সত্তা থেকে আমরা এস্ট্রেঞ্জড হয়ে যাই, আমরা এলিয়েনেটেড হয়ে যাই। তাহলে দেখো ইন্ডাস্ট্রিয়াল সোসাইটি কত ধরনের বিচ্ছিন্নতা আনে। আর লাস্ট হচ্ছে পরিবেশ থেকে, যে আমরা যে পরিবেশ, যাকে আমরা এতদিন মা বলে জানতাম, যেটাকে রক্ষা করার চেষ্টা করতাম, সেটার থেকে বিচ্ছিন্ন হয়ে যাই। তাহলে এইটা ছিল কার্ল মার্কসের এলিয়েনেশনের কনসেপ্ট, যেটা কোনোদিনও আসেনি, কিন্তু আমরা পড়ে রাখলাম যাতে কোনো কনসেপ্ট আমাদের ছেড়ে আসতে না হয়। দুটো লাইন আমি পড়বো এই এলিয়েনেশন থেকে। অরিজিনস অফ দিস কন্ডিশনস আর ম্যাটেরিয়াল ইন হাউ উই প্রডিউস থিংস। যে হ্যাঁ, যে একটা জিনিস আমি কিভাবে বানাই, দেখো সব জায়গাতেই তুমি এই ম্যাটেরিয়াল জিনিসটা পাবে, যে আসলে তুমি জিনিসটা কিভাবে বানাচ্ছ, বানাতে গিয়ে তুমি এলিয়েনেটেড হয়ে যাচ্ছ। এলিয়েনেট হচ্ছ বলে তোমার এই ফ্রাস্ট্রেশন, এক্সপ্লয়টেশন একদিন জমাট বেঁধে তুমি আন্দোলন করছো, তোমার মধ্যে ক্লাস কনসিয়াসনেস আসছে, তুমি সমাজটাকে বদলে দিচ্ছ। তাহলে এলিয়েনেশনটা আসলে দায়ী সবকিছুর জন্য। এক্সপ্লয়টেশন, এলিয়েনেশন, এই জিনিসগুলোই একসাথে হয়ে একটা সমাজকে বদলে দিচ্ছে। দ্যাট ইজ অল অ্যাবাউট সোশ্যাল চেঞ্জ থিওরি অফ কার্ল মার্কস। আমরা যদি আবার একটু ফিরে যাই ছোট্ট করে, না দুটো লাইন তোমাদের পড়িনি, তারপরে দুটো লাইন কি কি আছে। এক, এখানে একটা খুব সুন্দর কথা রয়েছে। মার্কস রোট, "The alienation of the worker is expressed thus: the more he produces, the less he can consume." একটা শ্রমিক যত বেশি উৎপাদন করবে তত কম সে ভোগ করতে পারবে। The more value he creates, the less value he has. সে যত মূল্য উৎপাদন করবে সে তত কম মূল্য নিজের কাছে রাখতে পারবে বা তার সে পাবে। Labor produces fabulous things for the rich, but misery for the poor. যারা শ্রমিক হয় তারা বড়লোকদের জন্য দারুণ দারুণ জিনিস তৈরি করে, কিন্তু গরিবদের জন্য যেটা তৈরি করে সেটা দুঃখ, দুর্দশা, দৈন্যতা। Machines replace labor and jobs diminish, while other workers turn into machines. মেশিন এসেছে, মানুষ নিজের কাজ হারিয়েছে, কিন্তু মানুষ কাজ হারিয়ে মেশিন হয়ে গেছে। আমরা দেখো মেশিনের মতো হাঁটি, চলি, কথা বলি, কারোর কোনো সময় নেই, কোনো ব্যক্তিগত কোনো আমাদের মেলামেশার কোনো জায়গা নেই, আমরা সবাই মেশিন। চার্লি চ্যাপলিনের মডার্ন টাইমসটা তোমরা দেখতে পারো, খুব সুন্দরভাবে ইন্ডাস্ট্রিয়াল সোসাইটির ক্রিটিক করা হয়েছে। আরেকটা জিনিস সেটা হচ্ছে যে শেষ, আমাদের আর কিছু নেই যেটা পড়ার মতো রইল বাকি, রিলিজিয়ান, সেটা আমরা অন্য ভিডিওতে শেষ করব।
তাহলে আমরা বলতে পারি যে would you consider Karl Marx a sociologist? Why? Conceptual question. Discuss the relevance of the Marxist approach to the study of Indian society. Conceptual question. এই দুটো কনসেপচুয়াল কোশ্চেন তোমরা বাড়িতে স্টাডি করো। কেন বলছি? এই দুটো লেখার জন্য আজকে যা যা পড়ালাম সেটা দরকার, যে ভারতবর্ষের সমাজে কার্ল মার্কসের গুরুত্ব কি, আর কার্ল মার্কসকে কি সোশ্যোলজিস্ট বলতে পারি। আজকে যে নলেজগুলো দিলাম সেগুলো দিয়ে তোমরা চেষ্টা করো, যদি না পারো তাহলে জানিও, তাহলে আমরা এই দুটো কনসেপচুয়াল কোশ্চেন নিয়ে আবার বসবো। তাহলে আজকের জন্য এত অবধি, ধন্যবাদ।